বর্ষাতে ফর্সা। ফর্সা কিভাবে? বর্ষায় সব ধুয়ে মুছে সাফ হয়ে গেল। কি সাফ হয়ে গেল? বর্ষাকালীন অধিবেশন, পার্লামেন্টের মনসুন সেশন শেষ হলো মাত্র 16% কাজের ভিত্তিতে। বাকি অংশটা অরাজকতা, বিরোধী দলের হইচই এবং ওই ছুটকো ছাটকা যেগুলো কিছু রুটিন বিল থাকে সেইগুলো পাশ হয়েই ক্ষান্ত হলো। এফসিআর বিল, যেটা মহা গুরুত্বপূর্ণ, ঢাক ঢোল পিটিয়ে সারা দেশময় একটা উৎসাহ তৈরি হয়েছিল, দেশ বিরোধী চক্রান্তগুলো মুখ থুবড়ে পড়তো, সেই বিল চলে গেল জেপিসিতে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে। এখন এই পুরো প্রেক্ষিতটার মাঝখানে যে ঘটনাগুলো ঘটে গেল, সেই ঘটনাগুলো আপনাদের কাছে একের পর এক এপিসোডে আমরা তুলে ধরেছি এবং সেইটা তুলে ধরাকালীন অবস্থাতে ইউটিউব থেকে আমাদের একটি এপিসোডকে ডিলিটও করে দেওয়া হয়েছে। তা আজকে এর সাথে আর একটা জিনিস যুক্ত করছি, সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভোটের বহু বছর আগে থেকে একটা এপিসোড করেছিলাম, তার নাম ছিল মুক্তি সূর্য। তারপরে একটা এপিসোড মাঝে মধ্যেই করতাম এবং তার মধ্যে আর একটা এপিসোড ছিল যেটাতে আমি লিখেছিলাম যে একা টানা রিকশার মতো করে দলটাকে টেনে নিয়ে চলেছেন শুভেন্দু অধিকারী। আরও একটা এপিসোড করেছিলাম যে শুভেন্দু অধিকারীর মানে রাস্তায় পদে পদে কাঁটা। এই দুয়ের মিশেলে আজকে এই পার্লামেন্ট অধিবেশন, যে বর্ষাকালীন অধিবেশনটা যা পরিণতি হলো, আর রাজ্যে এই মুহূর্তে যা সিচুয়েশন, তাতে করে এই দুটোকে যদি পাশাপাশি রাখা হয়, এটা অত্যন্ত বড়। বিজেপি যে সমস্ত নেতারা আছেন তারাও মনে মনে বলছেন, আর পশ্চিমবঙ্গের মানুষ, সেই মানুষজন এটা একদম ভাবের ঘরে চুরি করলে হবে না। কান পাতলে রাস্তাঘাটে ট্রেনে বাসে যেটা শোনা যাচ্ছে, সেটা কি? সেটার নাম অত্যন্ত হতাশ। কেন সেই হতাশা, আর এই সামগ্রিক হতাশার পরে ঠিক কি অপেক্ষা করে আছে, সেটাই আমরা এই এপিসোডে খুঁজে দেখবার সামান্য চেষ্টা করব। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। যে সমস্ত পরিবর্তনকামী মানুষজন কি আশা করেছিলেন এই পশ্চিমবঙ্গের এই পরিবর্তনটা থেকে, যে বাপু সব কিছু উন্নয়ন সব হবে, আগে জঞ্জাল পরিষ্কার করো। আর এই কথাটা আমি মানুষের ভাষার এপিসোডে প্রত্যেকটা দিন নিয়ম করে বারবার করে বলছি। ঘরের জঞ্জাল পরিষ্কার না করলে সেই ঘরে বাস করা যায় না। আর ওই বাস করা যাচ্ছিল না, দম বন্ধ হয়ে গেছিল মানুষের, কীট পতঙ্গে, বিষাক্ত কীট পতঙ্গে ভর্তি হয়ে গেছিল। সেই যাতে পরিষ্কার করা হয়, তার জন্য এই পরিবর্তনটা আনা হয়েছিল। আজকে বিজেপির যে সমস্ত ধরা যাক যে জেলা সভাপতি, বুথের যে সমস্ত মণ্ডল সভাপতি ইত্যাদি ইত্যাদি যে সমস্ত মানুষজন আছেন, তাদের একটা অংশের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ স্বীকার, নিজেদের জীবন এবং পরিবারের সমস্ত জিনিসকে রিস্কের মধ্যে ফেলে তারা যে লড়াইটা লড়েছেন, সেটা তো অবশ্যই কুর্নিশযোগ্য। এবং তার ফলে সেই চালিকা শক্তির ফলেই তো একটা মতবাদ গড়ে ওঠা, সামগ্রিকভাবে একজোট হওয়া মানুষের, এবং তার ফলেই পরিবর্তনটা। কিন্তু এটাও অস্বীকার করলে চলবে না যে ওই যেমন বামফ্রন্ট সরকার পতনের সময় তৃণমূল কংগ্রেসের কোন রকম সংগঠন ছিল না, মতামত ছিল, বাম বিরোধী মতামত তৈরি হয়েছিল, তার ফলে উল্টে গেছিল। তারপরে তৈরি হয় ধীরে ধীরে একটু একটু করে তৃণমূল কংগ্রেসের সংগঠন, এবং সেই সংগঠন যে কি বস্তু, সেই বস্তুর যে কি বস্তু, কি ভয়ঙ্কর বস্তু, সেটা তো পশ্চিমবঙ্গের মানুষ তারপরে ধীরে ধীরে বুঝতে শুরু করে। সেটা তো ছিল একটা দেশ বিরোধী নীল নকশা। সেটার পর্দা ফাঁস আমরা মাঝে মধ্যেই আমাদের এই এপিসোডগুলোতে করে থাকি, আর সেটা ঢাকাঢাকি কিছু নেই, উন্মুক্ত একটা পাপের ঘোড়া যেন ভেঙে ফেটে গেছে, চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, সেটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। কিন্তু থিওরির জায়গাটা যদি ভাবা হয়, এটা কি অস্বীকার করবার কোনো জায়গা আছে?
যে এই সংগঠন, এই অত্যন্ত সুদৃঢ় সংগঠন, যে সংগঠন নিজের চেষ্টায় একদম নিজের দমে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে ফেলে দিল। না, তা হয়নি মশাই, এটা ভাবা ভুল। এবং সেখানে মানুষের মন তৈরি হয়েছিল, প্রয়োজনটা ছিল সাহস জোগানোর। যে সাহস জোগানোর জায়গাটা যে অনেক আগেই প্রয়োজন ছিল, এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আপনারা করেন কিনা সেটা আপনাদের কমেন্টে অবশ্যই জানান, যে 21-24 এই জায়গাগুলোতে যদি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই বোধোদয়টা একটু আগে হতো, নড়ে চড়ে বসতো যে ইলেকশন কমিশন, সিকিউরিটি প্রসেস, সেই সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা করাটা অত্যন্ত জরুরি, এবং সেই মানুষকে যদি নিরাপত্তা দিয়ে বুথ পর্যন্ত পাঠানো যায় তবে পরিবর্তনটা সম্ভব। 21-এর ভোট এবং 24-এর ভোট, সেই ভোটগুলো যে আদপে ভোটই হয়নি, তার মধ্যে উন্মুক্ত জল মেশানো ছিল, এই জায়গাগুলো বোঝার দরকার ছিল। যে জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার এসআইআর এর পক্ষে চিৎকার করেছেন বিভিন্ন জনসভা থেকে। আর তারপরে ওই এসআইআর প্রসেসকে যখনই সেই মৌচাকে ঢিল পড়ল বলা যায়, বা আসল জায়গাটাতে, সেই জায়গাটাকে যখন ফোকাস করা হলো যে আসল হচ্ছে অনুপ্রবেশ এবং ভোটার লিস্টে ঢুকে থাকা ভেজাল, তখন থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের টায়ারের হাওয়া বেরিয়ে গেল। এখন সেই জায়গাটা ভাবুন, এই বোধোদয়ের জায়গাটা, এই সিকিউরিটির জায়গাটা যদি আগে আসতো, তাহলে আমি মনে করি 24-এর রেজাল্ট আরো অনেক অনেক উজ্জ্বল হতে পারত, এবং 26-এর পরিবর্তনের জন্য প্রেক্ষিত আগে থেকে অনেক বেশি তৈরি হয়ে থাকতে পারত। আর যেটা সুবিধা হতো সেটা হচ্ছে এই, এতগুলো তৃণমূল কংগ্রেস মার্কা এমপিকে পশ্চিমবঙ্গের মানুষকে আর মেনে নিতে হতো না। কিভাবে অস্বীকার করতে পারেন শুধু দর্শকবৃন্দ, যে 7 লাখ ভোটে জেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সে তো এখনো এমপি। কোন ভোটে জেতা এমপি? 24-এর ভোটে জেতা এমপি। এবং এই যে এত এমপি যারা এনসিপিআই বা ধরুন রাজ্যসভাতেও কিছু এই সমস্ত মিলে টিলে যে সমস্ত ওরা ওই দল ব্লক এই সমস্ত গুলো তৈরি করছেন বা করেছেন ইত্যাদি, সেই এমপিদের তো দেখতে হতো না। এই কেন্দ্রীয় বিজেপিকে এই এমপিদের নামগন্ধই আর শুনতে হতো না। তার কারণ হয়তো যেটা 30টা মতো এক্সপেক্ট করেছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এক্সপেক্ট করেছিলেন, এবং এখানকার রাজ্য নেতৃত্বও এক্সপেক্ট করেছিলেন যে 22টা অন্তত হবে। তা 22টা না হোক, কাছাকাছি একটা ধাক্কা দেওয়া, অন্তত সেই সংখ্যক এমপির পরিমাণটা তো থাকতো। এতগুলোকে তো আর সহ্য করতে হতো না। ঠিক তেমনি ওটা যদি ওটা হতে পারতো, তার অনেক আগেই, এই ভোট পর্যন্ত 26-এর ভোট আসার আগেই তৃণমূল কংগ্রেস আজকে যে টুকরো টুকরো হয়ে গেছে সেটা আগেই টুকরো টুকরো হয়ে যেত। আজকে খেয়াল করুন, সিজেপির যে মুভমেন্ট, সেই সিজেপির মুভমেন্ট অনেক আগেই যদি রোধ করা যেত, তাহলে আজকে এই দৃশ্যটা দেখতে হতো না। তাহলে অন্ধভক্ত যাকে বলা হয়, ওই ঠিক রাজামশাই যা বলবেন হ্যাঁ ঠিক, হ্যাঁ ঠিক, ঠিক, এই ঠিক 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 বলা, যখনই কোনো মানুষজন, যখনই কোনো নেতা, যখনই কোনো মন্ত্রী, এরা যখন সাফল্যের হাওয়ায় চড়ে সেই ক্ষমতাটা এসে যায়, তখন তার চারপাশে এই ঠিক ঠিক বলেছেন স্যার, ঠিক বলেছেন, আপনি কখনো ভুল বলতেই পারেন না, এই পরিসরটা কিন্তু তৈরি হয়। এটা ইতিহাস সাক্ষী। এটা শুধু আজকের সমাজ তাই না, এটা যুগ যুগান্তর ধরে এটাই নিয়ম। আর এই ঠিক ঠিক এবং ঠিক এই বলাদের জন্যই কিন্তু ঘটে যায় আসল সর্বনাশ। বলা হয় সাফল্যের থেকে বড় সাফল্য কিছু হয় না। আর সেই সাফল্য এই ঠিক 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 বলাদের জন্য যে ভিতরে যে গন্ডগোলগুলো হয়ে থাকে, সেই গন্ডগোলগুলো ঊর্ধ্বতন জায়গায় পৌঁছয় না, তাকে সাপ্লাই লাইনটাকে এরাই ব্রেক করে দেয়।
আজকে খেয়াল করুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একের পর এক যে সমস্ত সিদ্ধান্তগুলো নিচ্ছেন, সেই সমস্ত সিদ্ধান্তের মধ্যে আজকে অত্যন্ত উল্লেখযোগ্য একটা সিদ্ধান্ত, যেটা এই অভয়ার দিবসে তিনি নিয়েছিলেন, এবং সেইটা বলার পরে আজকে নির্মল ঘোষ তিনি আজকে অ্যারেস্ট হয়ে গেলেন, যার নেতৃত্বে অভয়াকে দ্রুত দাহ করা হয় পানিহাটি শ্মশানে। যেটা আমি অভয়ার দিবসে এই পয়েন্টটাকেই আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তো এরা তো এই মানুষগুলোই তো সব জানে, এদেরকে নাড়াচাড়া করলেই তো সব বেরিয়ে আসে। কিন্তু এইখানে একটা বড় জায়গা। তাহলে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার নেতৃত্বের পুলিশ, সেই পুলিশ এই কাজটা করতে পারছে। কোন অংশটাতে সিবিআই তদন্ত করছে না, না শ্মশানের ওই অংশের জায়গাটাতে সিবিআই এর অংশটা নেই। কিন্তু এটা দেখিয়ে দিচ্ছে যে আজকে সিবিআই কত বড় অপদার্থ, যে ওই তদন্ত ওই পর্যন্ত নামিয়ে না এনে এই নির্মল ঘোষ এতদিন অ্যারেস্ট না হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। পাশাপাশি তো কয়েনের ওই পিঠটা উঠে এলো। তাহলে এই কাজগুলো এতদিন ধরে করা যেত। অনেকেই বলছেন সেই বাক্স রহস্যের মতো যে এপিসোড নিয়ে আমরা সামনে আসছি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 25টা ব্যাগের মধ্যে কি ছিল। অনেকেই প্রশ্ন করছেন এ সব তো তৃণমূল হয়ে গেল। মাননীয় শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করছেন ডিমের অভিমুখ ঘুরে গেলে তো মানে যেতেই পারে যে কোনো সময়। তাহলে এই জিনিস নিয়ে এই এপিসোড গুলো করতে হবে, এই কল্পনা কি কেউ করেছিল? যে বিজেপির মন্ডল সভাপতি, বিজেপির জেলা সভাপতি, বিজেপির কর্মী বা সদস্য, তারা তোলাবাজি করবে, এটার থেকে লজ্জা। মাত্র 3 মাস, এই 3 মাসে এই প্রসঙ্গ উঠবে, এটাই তো সবচেয়ে বড় লজ্জার জিনিস। তাহলে দরকার কঠোরতা। আজকে পার্লামেন্ট অধিবেশন এইভাবে ওয়াশ আউট হয়ে যাওয়া, সেটা সরকারের ঠিক কতটা মুখ উজ্জ্বল করলো? মাস্টার স্ট্রোক, মাস্টার স্ট্রোক, মাস্টার স্ট্রোক। তাহলে সব মাস্টার স্ট্রোক বলবার পরেও এই যে অধিবেশনে এগুলো হলো না, এটাকেও মাস্টার স্ট্রোক বলতে হবে। এরপরে তো দুনিয়া এবং মহাকালের নিয়মের সময় এগোতে থাকবে। অবশ্যই রাজনীতিতে মুহুর্মুহুর কি বলবো পরিস্থিতি পরিবর্তন ঘটে। ওই ঝড়ে বেল পড়ে আর ফকিরের কেরামতি বাড়ে। যখন সবকিছু ঠিকঠাক চলছে, সবকিছু ক্ষমতায়, সবকিছু আমার কন্ট্রোলে আছে, তখন কিন্তু এই ব্যাপারগুলো বোঝা যায় না। কিন্তু একটু একটু করেই কিন্তু গন্ডগোলটা হয়। আজকে সব থেকে দুর্বল অবস্থাতে কারা ছিল? এই বিরোধী টুকরে টুকরে গ্যাং। কেজরি, তার কি অস্তিত্ব আছে? রাহুল গান্ধী, তাকে কি অস্তিত্ব আছে? ওদিকে অখিলেশ যাদব, ওদিকে আপনার আসুন তেজস্বী যাদব, এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, সব টুকরো, নিজেদের দলই টুকরো টুকরো হয়ে খান খান হয়ে পড়ে আছে। উদ্ধব ঠাকরে, কিছুই নেই। সেই জায়গাতে দাঁড়িয়ে এদের এই রেজিস্ট্যান্সটা, এটা আগাম অনুমান করাটা কি উচিত ছিল না? এটাকেও বলতে হবে মাস্টার স্ট্রোক, মাস্টার স্ট্রোক, মাস্টার স্ট্রোক। এবং পরবর্তীতে একটাই মাত্র জায়গা এই এপিসোড থেকে বলবার, এই আরশোলার উৎপাত উত্তরপ্রদেশে কম। আরশোলার উৎপাত সব থেকে বেশি যে রাজ্যটাতে হতে পারত, সেটার নাম এই পশ্চিমবঙ্গ। সেখানটাতে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সে আরশোলার উৎপাত কিন্তু দমন করতে পেরেছেন। করতে পারেনি সেই জায়গা, একাধিক সমস্যা জর্জরিত ধ্বংসস্তূপ হয়ে থাকা একটা রাজ্যকে তিনি কিন্তু কন্ট্রোল করে রেখেছেন। তাহলে সেই জায়গা থেকে এবার ভাবতে হবে কোন মডেলটা ঠিক। বর্ষা অধিবেশনে যা হওয়ার হয়ে গেল, শীতকালীন অধিবেশন, সেই শীতকালীন অধিবেশন কিন্তু আসবে। মাঝখানে অনেকটা সময় হাতে আছে, যেখানটাতে ভালো করে এবার ভাববার বিজেপির সমস্ত স্তরের নেতৃত্বকে, কি হচ্ছে ভাই, একদম ঠিক ঠিক রিপোর্ট উঁচু পর্যন্ত যাচ্ছে কি? ঠিক ঠিক সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে কি? জনসংযোগ আগের মতো আছে কি?
এবং ওপরের যে সিদ্ধান্ত নিচে গিয়ে সেগুলো কার্যকর হচ্ছে কি, আদৌ হচ্ছে কি, নাকি ঠিক 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 এই বলে সবাই সবার মতো পাশ কাটিয়ে যাচ্ছে, যার ফল আজকে ভুগতে হলো। এত বড় অধিবেশনটা হয়ে গেল আর ধর্মেন্দ্র প্রধানের মতো একজন মন্ত্রীকে বিসর্জন দিতে হলো, একদম হাতে করে বিসর্জন দিতে হলো। এই ঘটনা যাতে আর না ঘটে তার অ্যালার্ম হয়ে থাকলো কিন্তু এই পার্লামেন্ট অধিবেশন, এবং তৎপরবর্তীতে আজকে পশ্চিমবঙ্গের মাননীয় শুভেন্দু অধিকারীর মডেল, তাকে ফ্রি হ্যান্ড দিয়ে এই রাজ্যটাকে যাতে সুসংগঠিত করা যায় তার ব্যবস্থা অবিলম্বে নেওয়া উচিত বলে এই মানুষের ভাষার পক্ষ থেকে আমরা মনে করি। শুধু দর্শকবৃন্দ, আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা কমেন্টে জানান। আপনারা একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং নোটিফিকেশনকে অবশ্যই অন করে রাখুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। বন্দে মাতরম, জয় হিন্দ, নমস্কার।